হলো। তো আমরা বর্তমানে আলাপ করব সাবেক কাউন্সিলর, উনার সাথে আমরা আলাপ করে জানার চেষ্টা করব যে উনার কি ভূমিকা। উনি যেহেতু একজন কাউন্সিলর ছিলেন আগে, বর্তমানে উনি কি ভূমিকা পালন করছেন এই বর্তমান পরিস্থিতিতে, কি কাজ করেছেন অত্যন্ত অবস্থা। তো একটু বিস্তারিত বলবেন আমাদের রুহুল আমিন। জি। আম, উজ্জ্বল ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি অনেক অনেক প্রশংসা করেছেন আমার জনাব জুনায়েদ আহমদ সুন্দর সাহেব। আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় মুরব্বী, আহ, তথা লন্ডনের একজন সালিশ ব্যক্তিত্ব এবং একজন রেভলিউশনারি, বিপ্লবী যাকে আমি বলি, আমি অনেক শ্রদ্ধা করি। ওনার সাথে আমি আহ, দীর্ঘদিন থেকে আমি চলে আসছি এবং আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি। আমি কাউন্সিলর হওয়ার পিছনে ওনার অনেক বড় অবদান রয়েছে এবং দোয়াও রয়েছে। পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের শেরডোয়াল এলাকার বার্ষিকে। তারাও অনেক কষ্ট করেছিলেন আমাকে কাউন্সিলর বানাতে। আমরা যে পরিস্থিতিটা বর্তমানে আছে ইউকে তে, আপনি সারপ্রাইজ হবেন যে ইউকে সাধারণত বিশ্বের মানুষ কিন্তু ইউকের দিকে তাকায়, মানে একটা এক্সাম্পল হিসাবে, একটা মডেল হিসাবে, কিন্তু এইখানে আমরা ফেল করেছি। আহ, যেটা হয়েছে আমরা জানি, আমরা যখন জানলাম যে চায়না থেকে, উহান থেকে এটা আসছে, ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়াচ্ছে, আমরা কিন্তু প্রিপেয়ার্ড হইনি। আমরা আমরা পার্শ্ববর্তী দেশ যখন আসলো, ইটালিতে ভয়াবহ অবস্থা ছিল, স্পেনে ভয়াবহ অবস্থা ছিল, তখনও কিন্তু আমরা সজাগ হইনি। আমরা কোনো এয়ারপোর্টে কোনো স্ক্রিনিং করা হয়নি। এখানে ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তার এবং নার্সদেরকে কোনো পিপিই দেওয়া হয়নি। আমরা কিন্তু বারে বারে এটার প্রতিবাদ করেছি, অনলাইনে, চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে, ফোনেও বিভিন্ন পলিটিশিয়ানের সাথে, লিডারদের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। আমি আমার আহ, আহ, ইয়ে প্রতিবাদটা আমি করেছি আগে তাদের কাছে। কিন্তু ইভেন কি আমি প্রাইম মিনিস্টারের কাছেও আমি ইমেল করেছি। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে তারা যে রিজন গুলা দিয়েছিলেন আমাদের কাছে, এটা মানে শুনলে, মানে এইটা হাস্যকর। মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে, আমি আসলে গর্ব করি আমরা একটা উন্নত দেশে থাকি, ইউকে তে থাকি। ইউকে আহ, অনেক ক্ষেত্রে উন্নত আমরা জানি, কিন্তু একেবারে টোটালি মানে ফেল করেছে তারা অ্যাকশন নিতে, কোনো অ্যাকশন নেয়নি। আহ, ব- আপনি বিশ্বাস করবেন না যে মানে গত সপ্তাহ পর্যন্ত তারা এয়ারপোর্টে কোনো স্ক্রিনিং করেনি। আমরা জানি বাংলাদেশে যেদিন লকডাউন করেছে, লকডাউনের পরপরই বাংলাদেশে এয়ারপোর্টে স্ক্রিনিং হয়েছে। ডাক্তার নার্সদেরকে পিপিই, যে মাস্ক, গ্লাভস বা পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো বলে, এগুলো দেওয়া দেওয়া হয়েছিল, কিন্তু এখানে দেওয়া হয়নি। বলা হচ্ছিল যে আমরা, আমাদের নাই, আমরা সাপ্লাই আনতে পারছি না। আমার কথা হলো যে আমরা এত সময় আমরা পেলাম, আমরা প্রায় দীর্ঘ 2 মাস আমরা সময় পেলাম। এই 2 মাসের ভেতরে কিন্তু আমরা মানে ইয়ে করতে পারছি না, মানে রেডি হতে হতে পারলাম না। যার কারণে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা দেখেছি যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কিন্তু প্রথমে ইউকে তে, তারপরে ইউএসএ তে, কিন্তু ইউএসএ কিন্তু ছাড়িয়ে গেছে বিভিন্ন কারণে। আমরা এই দেশে মানুষ মানে একটা আতঙ্কে ছিল। আমার মনে আছে যখন লকডাউন ঘোষণা দেয় প্রায় মার্চের মাঝামাঝি, 18 না 19 তারিখ ঘোষণা দিল, দেওয়ার পরে একটা মানুষও বের হতো না। মানে প্রায় কয়েক সপ্তাহ চলে গেল। আমি আল্লাহর রহমতে আমি ভালো ছিলাম, তাই আমি তো একজন সমাজকর্মী হিসেবে, আমার বড় ভাই জুনায়দ আহমদ সুন্দর সাহেব উনি দেখেছেন আমি চেষ্টা করেছি। আমি সবসময় যেহেতু বিভিন্ন চ্যারিটি সংগঠনের সাথে জড়িত, একটা সেবা দিতে চেষ্টা করি। তো আমি এমতো অবস্থায় আমি যেটা করেছি, বিভিন্ন যারা ভানরুবল, যারা অসহায়, তাদেরকে আমি বাজার করে ডেলিভারি দিয়েছি। অনেকে যেমন বের হতে পারছিলেন না, কেমিস্টে, ফার্মেসিতে যেতে পারছিলেন না, তাদেরকে আমি ওষুধ কিনে আহ, বাসাতে অথবা ঘরে ডেলিভারি দিয়েছি। এবং পাশাপাশি এই দেশে, উন্নত দেশ, আপনারা জানেন যে অনেকের চাকরি চলে গেছে, ফার্লো স্কিমে চলে আসছে। ফার্লো বলতে এটা বোঝায় যে সরকারে একটা ঘোষণা দিয়েছিল লকডাউনের পরে যে যারা চাকরিতে আছেন তাদের শতকরা 80% বেতন সরকার বহন করবে, অন্তত আগামী কয়েক মাস পর্যন্ত, 3 মাস পর্যন্ত বলছিল আর কি।
তারপরে আমি নিজে একজন সেলফ এমপ্লয়েড, আমি নিজে একজন ছোট্টখাটো একটা ব্যবসায়ী। আমি পেটিশন সাইন করি, পাশাপাশি হাজার হাজার লোক কিন্তু একটা পেটিশন আমরা সরকারের কাছে আমরা হস্তান্তর করি। এই হস্তান্তর পরিপ্রেক্ষিতে সরকার আবার সিদ্ধান্ত নিল যে এই সুবিধাটা তারা আবার সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আমরা যে ইনকামটা করতাম মাসিক, এই ইনকামের 80%, শতকরা 80% ইনকামটা তারা আগামী জুন পর্যন্ত দিবে, অর্থাৎ আগামী জুন 15 তারিখ পর্যন্ত। তো এইটা কিন্তু একটা আন্দোলন করতে হয়েছিল, এটা অটোমেটিকলি আসেনি। তারপরে ব্যবসায়ীদের প্রতিও তারা কোনো একটা খেয়াল রাখেনি সরকার। এই আরেকটা নতুন আন্দোলন শুরু হয়, আমরা পেটিশন করি, ডাইরেক্ট পার্লামেন্টে আমরা পেটিশন করি। এই পেটিশনের ফল হলো যে তারা ছোট্টখাটো মিডিয়া স্মল বিজনেস যারা আছেন তাদেরকে একটা গ্রান্ট দিতে বাধ্য হলো। একটা গ্রান্ট ছিল যে 10,000 পাউন্ড তারা গ্রান্ট দিবে। আর একটু মিডিয়াম সাইজ যদি ব্যবসা হয়, এটা ডিপেন্ড করে আপনার ওই যে তাদের বিজনেস রেটের উপরে যে কত রেট দিচ্ছেন তারা। তো একটা ছিল যে 10,000 মিনিমাম, একটা গ্রান্ট দিবে, এটা দেওয়া লাগে না কি। তারপরে আরেকটা হলো মিডিয়াম সাইজ ব্যবসার জন্য, এটা হলো 25,000 পাউন্ড। তো এইটা কিন্তু আন্দোলন করে কিন্তু আনতে হলো, এটা অটোমেটিক দেয়নি ওরা। তারপরে আরেকটা আন্দোলন শুরু হলো যে আমরা জানি যে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন যে এই দেশে অন্তত 1 মিলিয়ন ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন প্রত্যেকটা ব্যবসায় যদি অ্যাভারেজ যদি আপনি 3টা মানুষ চাকরি করে, এখন 3 মিলিয়ন মানুষ বেকার হয়েছে ব্যবসা থেকে, এবং সরকারি প্রতিষ্ঠান থেকে অন্তত 2 মিলিয়ন মানুষ বেকার হয়েছে। তো সরকারি চাকরিজীবী যারা আছেন তারা তো মানে এই সুবিধাটা পাচ্ছেন, এই যে ভাতা যেটা সরকার দিচ্ছে এটা অন্তত জুন পর্যন্ত কথা ছিল, বেশ কয়েকদিন আগে তারা আবার এইটা এক্সটেন্ড করেছেন, অক্টোবরের শেষ পর্যন্ত তারা দিবে নাকি। যে 80% বেতনে 80% সরকার দিয়ে যাবে, এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদেরও অক্টোবর পর্যন্ত তারা 80% দিয়ে যাবেন ইনকামের সমতুলনায়। তো এইগুলো কিন্তু এমনিতে আসেনি। আমার কষ্ট লাগে যে আমরা দুনিয়ার পঞ্চম ধনী একটা দেশে থাকি, ধনাঢ্য একটা দেশ, মানে কত মানে উন্নত একটা দেশ, যে দেশকে অনেকে দেশ বিদেশে একটা মডেল আদর্শ হিসাবে দেখে, কিন্তু এই দেশে আপনারা বিশ্বাস করবেন না যে আমি চ্যারিটেবল একজন মানুষ, আমি চ্যারিটেবল কাজ করি, এখানে করি, বাংলাদেশে করি। আমি আমার সদ্য বড় ভাইকে নিয়ে ওনার নেতৃত্বে একটা আমরা গ্রুপ করে, আপনারা শুনেছেন জুনায়েদ আহমদ সুন্দর সাহেব একটু আগে বলেছেন যে আমরা বেশ কয়েকদিন আগে আগে থেকে আমরা শুরু করেছি যে খাবার বিতরণ, গরম খাবার। আমরা যারা এখানে কাগজপত্র নাই, যাদের আনডকুমেন্টেড, যারা হোমলেস, আপনারা কল্পনা করবে বিশ্বাস করবেন না যে এইখানে প্রায় 1 মিলিয়ন মানুষ আছেন হোমলেস। বলতে এটা বোঝায় যাদের ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, কিছু নাই। মানে এটা আশ্চর্য লাগবে আপনাদের কাছে শুনতে, কিন্তু এই ধরনের মানুষ এখনো আছে, এখনো অনেক মানুষ এখানে বসবাস করে রাস্তায় ঘুমাচ্ছে, কিন্তু এদেরকে আমরা সার্ভিস দিচ্ছি এই মুহূর্তে। তো যেটা হয় এই দেশে যেহেতু অনেক বড় বড় সংগঠন আছে, তারা এগিয়ে আসছেন, আমরা অত্র এলাকায় চেষ্টা করছি আপনাদের দোয়ায়। আমরা যেমন আজকেও প্রায় 120 জন মানুষকে আমরা খাবার দিলাম, পরশু দিন আমরা প্রায় 100 জন মানুষকে খাবার দিয়েছিলাম। তো আমার কষ্ট লাগে যে মানুষ মানে, এবং আরেকটা মানে কেলেঙ্কারি হয়েছে, আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন, আমাদের প্রধানমন্ত্রী বরিস জনসনের যে চিফ অ্যাডভাইজার সে হলো যে আর্কিটেক্ট, মানে ব্রেক্সিটের, আপনারা তো জানেন ইউরোপ থেকে বেরিয়ে আসছে। তো ওই যে ব্রেক্সিটের যে মেইন আর্কিটেক্ট সে হলো ডোমিনিক কামিন্স, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের চিফ অ্যাডভাইজার। সে কিন্তু আরবার ওই যে লকডাউনে যে মেইন মানে কিভাবে তারা ম্যানেজ করবে এইটারও আরবার আর্কিটেক্ট ডোমিনিক কামিন্স। তো সে কি করেছিল যে ডোমিনিক কামিন্স এইটা ঘোষণা দেওয়ার পরে, বা বরিস জনসন এইটা ঘোষণা, যেদিন তারা ঘোষণা দিল দেশটা লকডাউনে যাবে, হয়তো একদিন সময় আমরা পেয়েছিলাম না, 2 দিন আমার মনে আছে। তো লকডাউনে যাওয়ার পরের দিনই কিন্তু সে 200 মাইল দূরে চলে গেল তার বাচ্চাদেরকে দেখতে। এইটা নিয়ে অনেক কিন্তু হইচই হচ্ছে এই দেশে মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়াতে। তো
তো এই ধরনের লোক, এমন সিনিয়র একটা ফিগার, সিনিয়র একটা পলিটিশিয়ান বা অ্যাডভাইজার এই ধরনের যখন আচার আচরণ করবেন, এবং সাধারণ মানুষের মধ্যে কোন ধরনের ফিলিংস আসবে, আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করুন। যে এই ঘটনার পরে কিন্তু অনেক মানুষ কিন্তু আমরা দেখেছি, সাথে যে ঘটনাটা ঘটেছে প্রায় এক সপ্তাহ আগে, এই ঘটনার পরে আমি যেটা মানে চেঞ্জেস দেখলাম রাস্তাঘাটে, আগে তো রাস্তাঘাটে গাড়ি দেখা যেত না, মানুষকে দেখা যেত না, কিন্তু গত এক সপ্তাহ যাবত মানে প্রচুর লোক এখন বাইরে, অনেকের মাস্ক পরা থাকে না, গ্লাভস পরা থাকে না, এবং গাড়ি ঘোড়া মানে যেমন লকডাউনই নাই। মানে আপনারা কল্পনা করুন, আমরা তো লন্ডন শহরে থাকি, লন্ডন শহর যেমন আজকে একটু আগের দিনে দেখা হয়েছিল আমার সদ্য বড় ভাই জুনায়েদ আহমেদ সুন্দর সাহেবের সাথে। তো আমরা ও যখন বিতরণ করছিলাম, আপনারা বিশ্বাস করবেন না, মানে আহ, মনে হচ্ছিল না যে আমরা লকডাউনে আছি। তো এই হলো অবস্থা কিনা সাধারণ মানুষ। আমার দৃষ্টিতে আমি একটা অবজারভেশন করেছি, আমি দেখেছি যে আমাদের এশিয়ানরা কিন্তু সাধারণত একটু বেশি মানে যে রুল রেগুলেশন, আইন কানুন, কিন্তু তুলনামূলক যারা ইন্ডিজিনাস যারা আছেন এইখানে, হোয়াইট পপুলেশন বা মানে তাদের অরিজিনাল যারা ইংলিশরা আছেন, তারা কিন্তু তেমন একটা, আমার দৃষ্টিতে, আমি হয়তো রং হতে পারি বা অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি আমার অত্র এলাকার কথা বলছি, আমি অবজারভেশন করেছি তারা কিন্তু আবার তেমন একটা এইগুলা ফলো করছেন না। তো এই আরেকটা মানে তথ্য দিলাম আপনাদেরকে। এবং এই ডোমিনিক কামিংস এর ঘটনার পরে মানে একেবারে মানে হালকা হয়ে গেছে জিনিসটা। কেউ ইভেন কি মানে জেনারেলি পাবলিক তারা কিন্তু আর এই এই জিনিসটাকে, কোভিড-19 ভাইরাসটাকে তেমন একটা সিরিয়াসলি নিচ্ছেন না কি এইখানে। আর আমি যেটা মনে করি যে এই দেশে আরেকটা জিনিস তারা আচ্ছা, করতে আপনাকে পারতেন, যে অসংখ্য তারা ধন্যবাদ যদি আপনার আগে চেহারা থেকে রেডি হতেন, উপলক্ষে। যখন ইটালি এবং ধন্যবাদ, ধন্যবাদ। ফ্রান্সে এবং ইয়েতে স্পেনে এই তিনটা দেশ বেশি আক্রান্ত হয়েছিল, আহ, প্রায় মানে হাজার হাজার লোক মারা গিয়েছিল, তখন আমরা যদি রেডি থাকতাম হয়তো এই আমাদের ওদের ডেথ রেটটাকে আমরা একটু কমিয়ে আনতে পারতাম বা কমিয়ে রাখতে পারতাম। আমরা আমি মনে করি এটা তামাশা হিসেবে দেখছিল সরকার। কোনো কোনো সময় আমার মনে হয়, আমি কিন্তু আর একটা পরিচয় আছে, আমার সদ্য বড় ভাই, উনি জানেন আমরা একটা পার্টি করি এইখানে, লেবার পার্টি, বর্তমানে তারা কিন্তু একটা আমরা বিরোধী দলে আছি আর কি। তো আমি লেবার পার্টির আমাদের যে আসন, এটা হলো পপুলার লাইম হাউস। পপুলার লাইম হাউস লেবার পার্টির অঙ্গ সংগঠন হলো বেইম। বেইম ফোরামের সেক্রেটারি আমি, আর জুনায়েদ আহমেদ সুন্দর সাহেব হলেন চেয়ারম্যান। তো আমাদের আসনের যে অঙ্গ সংগঠন লেবার পার্টি, তো আমি এই হিসাবে আমি বলছি যে আমি মনে করি যে আমরা মানে আমার বাড়ি থাকলে, আমি জানি এটা রাজনীতিক একটা বিষয় হয়ে যায়, তার নিয়ে কতটুকু আপনার কিভাবে আপনারা নিবেন, কিন্তু আমরা পার্টির আমলে অনেক দেশটা অনেক সুন্দরভাবে মানে দেশটা পরিচালনা করছিল আমাদের পার্টি। এবং আমার বিশ্বাস আমাদের পার্টি কিন্তু যদি পাওয়ারে থাকতো, ইনশাল্লাহ এই এই ধরনের মিস্টেক হতো না। কিন্তু ওরা আমার কোন কোন সময় মনে হয় যে মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, এটা জবাব দিতে হবে তাদেরকে, বর্তমানের যে ইউকে সরকারকে। আহ এখন আরেকটা জিনিস আপনারা তাৎপর্য বিষয় যে তারা সিদ্ধান্ত নিয়েছেন গত সপ্তাহে যে জুনের পয়লা জুন থেকে তারা স্কুল খুলবেন। কিন্তু আপনারা আশ্চর্য হবেন জেনে যে সরি মাফ করবেন, যারা ধনী ধনী ব্যক্তিত্ব, যেমন রাজ পরিবারের ব্যক্তিত্ব বা যারা বিলিয়নের মিলিয়নের, তাদের বাচ্চারা যে ধরনের স্কুলে যায়, ওই ধরনের স্কুল কিন্তু একটাও কিন্তু খুলে নাই এবং খুলবেও না তারা। যেমন ইলিট স্কুল যেগুলো বলে, ইলিট স্কুল কিন্তু একটাও খুলে নাই। তারা ঘোষণা দিয়েছে যে আমরা 8 সেপ্টেম্বরে খুলবো, কিন্তু এটা 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 আবার কোন ধরনের বিচার, আপনারা একটু প্রশ্ন করুন এবং বিবেক খাটান। যে সরকারে কিন্তু ছাপিয়ে দিচ্ছে যে তারা চাচ্ছে যে সাধারণ স্কুল, সাধারণ মানুষের যে বাচ্চারা যে ধরনের স্কুলে যায়, এই ধরনের স্কুল যাতে খোলা হয়, তারা একটা চাপ দিচ্ছেন। তবে আবার অপশন রাখছেন তারা যে যদি কোনো মা বাপ অভিভাবক যদি চান না, তাইলে তারা কোনো ধরনের ফাইন করবেন না, এটা কিন্তু আমরা ক্লিয়ার করেছেন। তবে আমার মনে হয় এই জিনিসটা না করলে ভালো হতো আর কি, কারণ অনেকে জেনে না জেনে কিন্তু স্কুলে দিয়ে দিবেন। এবং আমরা দেখেছি ফ্রান্স এবং স্পেনে অদ্য যেটা হয়েছে, যেমন স্কুলে যাওয়ার পরে বেশ কিছু বাচ্চারও কিন্তু আক্রান্ত হয়ে গেছে। তো আমি মনে করি যে আপনাদের ওই যে চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই বর্তমান সরকারকে এবং বিভিন্ন দেশে, যে যে কোনো সরকারকে এই ধরনের পদক্ষেপ মানে কন্ট্রোলে না আসার পর্যন্ত এই ধরনের পদক্ষেপ না নেওয়াটা ভালো, এইটাই আমি আশা করব। আমি যেটা বলতে চাই যে বিশেষ করে আমি যেহেতু লন্ডনে থাকি, লন্ডনে যারা থাকেন ইউকেতে, তারা যারা থাকেন, আপনারা পারতে
মানে বাচ্চাদেরকে স্কুলে দিবেন না ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করুন, দেখুন যে এটা কন্ট্রোলে আসবে। এখনো কিন্তু কন্ট্রোলে আসে নাই, কিন্তু ওই যে একটা মিটার আছে, একটা ইয়ে তারা সার্ভে করে, ওই যে যেমন 1 2 3 4 একটা ইয়ে আছে, আপনার লেভেল আছে, আমরা কিন্তু জাস্ট আন্ডার 1। এটা 1 ক্রস করলে কিন্তু আবার সিভিয়ারে চলে যাবে, ডেঞ্জারাস লেভেলে চলে যাবে। তো আমার মনে হয় 0.5 এর নিচে যখন আসবে, তখন আমরা যদি দেই বাচ্চাদেরকে স্কুলে, তখন হয়তো এটা সেফ হবে আর কি। আর একটা বাচ্চা যদি আক্রান্ত হয়, আমরা জানি ওই যে স্ট্যাটিস্টিক্স থেকে, যে বাসায় আসার পরে একটা বাচ্চা অন্তত সারা ফ্যামিলিকে কিন্তু এটা ছড়িয়ে দিতে পারে। কিন্তু এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, ভয়াবহ জিনিস। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমি মনে করি এখনো মানুষ কিন্তু মানে ভয়ে আছে। ধন্যবাদ রুহুল আমিন। আমি আমরা যুক্তরাজ্যে থাকি, লন্ডনে থাকি, আপনার কাছে আসবো, আমি যেটা পরবর্তীতে আপনার মানে কাছে অনুরোধ আসবো। করবো রুহুল আমিন, আপনি কি আমাকে শুনতে যারা পাচ্ছেন? দেখছেন সবাইকে, যে আমরা আপনারা একটু প্লিজ, পরবর্তীতে আপনার কাছে তারপরে আসবো। যদিও শিথিল হয়েছে, আমরা যুক্তরাজ্যে আমরা দেখেছি, আপনারা ইয়ে করবেন, পিপি পরে থাকবেন সবসময়। বাইরে গেলে আপনারা ডিস্টেন্সিংটা বজায় রাখবেন, 2 মিটার। এই দেশে অন্যান্য দেশে যেমন আমরা জানি 3 মিটার বজায় রাখতে হয়, এইখানে 2 মিটার বজায় রেখে আপনারা চলাফেরা করবেন। আপনারা শপিং সেন্টারে ঢুকলে 2 মিটার বজায় রাখবেন, এবং আপনারা যেমন ইয়েতে ওই যে মাস্ক, গ্লাভস, এগুলা যাতে পরেন সবসময়, এগুলা খেয়াল রাখবেন। আর বিশেষ করে যদি সেলফ কোয়ারেন্টাইনে যেতে হয়, তাইলে আপনারা আমি দেখেছি আমার অত্র এলাকায় বেশ কিছু মানুষ ন্যাচারালি ওরা মানে ভালো হয়ে গেছেন হসপিটালে না গিয়েও। যেমন মনে করেন যে তারা যেটা করেছেন, যে গরম পানি দিয়ে বাপ নিয়ে, তারপরে হট লেমন, গরম পানিতে লেমন দিয়ে, লেমন জুস, পিওর লেমন জুস দিয়ে মানে ওইটা ইয়ে পান করলে অনেক কিন্তু শ্বাসকষ্টে মানে আপনার শ্বাসকষ্টের জন্য অনেক ভালো। তারপরে আপনার ইমিউন সিস্টেমকেও কিন্তু অনেক স্ট্রং করে। তারপরে যে কালিজিরা, কালিজিরা আমরা জানি, মানে এটা হাদিস তো এসেছে যে এটা মানে আপনার মৃত্যু ছাড়া প্রত্যেকটা ব্যায়ামের ওষুধ হিসাবে মানে আখ্যায়িত করা হয়েছে। এই ব্ল্যাক সিড, ইংলিশে বলে ব্ল্যাক সিড, আর আমরা বাংলাতে বলি কালিজিরা। তো কালিজিরার সাথে এবং পিওর হানি, যদি পিওর হানি আপনারা ব্যবহার করেন, দেখবেন আপনার পিওর হানি এটা পান করলে আপনার ইমিউন সিস্টেম অনেক স্ট্রং হয়ে যায়। আমি দেখেছি, আমি এম এ উইটনেস। আমি আমার উত্তর এলাকায় 6-7 জন মানুষ ভালো হতে, মানে যারা আক্রান্ত ছিল কোভিড-19-এ, ভালো হতে আমি দেখেছি ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে। ডাক্তারও ওরা যায়নি, কিন্তু অনেক ডাক্তাররা এই দেশে লকডাউনের পরে কিন্তু অনেক জিপিরা কিন্তু বন্ধ হয়ে গেছিল, ধীরে ধীরে খুলছেন তারা আস্তে আস্তে।